পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এসএলএম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ইসলামী ধারার ৬টি ব্যাংক নতুন করে ঋণ দিতে পারবে না। এছাড়া ব্যাংকগুলো নতুন কোনো আমদানি এলসিও খুলতে পারবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে কৃষি, চলতি মূলধন, এসএমই ও প্রণোদনা প্যাকেজের আওতায় ৫ কোটি টাকা পর্যন্ত দিতে পারবে। এর বেশি হলে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে। শেখ হাসিনার সরকারের পতনের পর ব্যাংক খাতের ক্ষতগুলো বেরিয়ে আসতে শুরু করেছে। এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন যেসব ব্যাংকে এতদিন অনৈতিক সুবিধা দিয়ে রক্ষা করা হচ্ছিল, এখন সেসব ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এবার এস আলমের নিয়ন্ত্রণে থাকা ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ইউনিয়ন, গ্লোবাল ইসলামী ও বাংলাদেশ কমার্স ব্যাংকের ঋণ বিতরণে বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক থেকে নামে বেনামে হাজার হাজার কোটি টাকা বের করে নিয়ে পাচারের অভিযোগ রয়েছে এস আলম গ্রুপের বিরুদ্ধে। বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে ব্যাংকিং খাতের জন্য সুফল বয়ে আনবে। ব্যাংকগুলো থেকে যেন আর টাকা না বেরোতে পারে, আপাতত ইমিডিয়েটলি এটাকে ফ্রিজ করা। এখন ব্যাংক চাইলে কি পরিমাণ ঋণ দিতে পারবে এবং ঋণ দেওয়ার ক্ষেত্রে প্রপার ক্রাইটেরিয়া যেটা, কারণ যেসব ব্যাংকের অলরেডি এক্সেসিভ ঋণ দেওয়া হয়েছে বা উল্টাপাল্টা ঋণ অনেক হয়ে গিয়েছে, সেখানে অনেক বেশি কনসাস থাকতে হবে। এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলো এখন চরম আর্থিক সংকটে রয়েছে। এসব ব্যাংক দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সিআরআর ও এসএলআর বজায় রাখতে হিমশিম খাচ্ছে। তাদের চলতি হিসেবেও বড় ধরনের ঘাটতি রয়েছে। ব্যাংক খাতে যে সুশাসনের বড় রকমের অভাব রয়েছে, তো সেটা সত্যি, এবং এই সুশাসনের অভাবের কারণে এবং মূলত এই যে পরিচালনা পর্ষদের যে সমস্যাগুলো এবং তারা যে আসলে ব্যাংকগুলোকে দুর্বল হতে সহায়তা করেছেন, সেটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। সুতরাং এই পরিচালনা পর্ষদ পুনর্গঠনটা খুবই প্রয়োজন এবং এটা যত তাড়াতাড়ি করা যায় সেটা ভালো। এর আগে এস আলম পরিবারের সদস্যদের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে থাকা হিসাব তলব করে এনবিআর। তাদের নামে থাকা ক্রেডিট কার্ডের তথ্যও চাওয়া হয়েছে। পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান, জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও ডাক বিভাগের কাছে থাকা হিসাবের তথ্যও চাওয়া হয়েছে। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে এবং মূল্যস্ফীতির হ্রাস টানতে ব্যয় সংকোচন করবে অন্তর্বর্তী সরকার। বাদ দেয়া হবে রাজনৈতিক উদ্দেশ্যে নেয়া ও কম গুরুত্বের প্রকল্পও। সোমবার পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ এসব কথা জানান। মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি বলেন, ঠিকাদার ও সরকারের যোগ সাজশে প্রকল্পে বড় ধরনের দুর্নীতি হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে মহাসড়ক নির্মাণ, বালিশ কিংবা হাতুড়ি কেনাকাটা ও অবকাঠামোতে অতিরিক্ত ব্যয়ের তথ্য উঠে এসেছে নিয়মিত, কিন্তু বছরের পর বছর বন্ধ হয়নি অনিয়ম। বরং জনগণের করের টাকায় অপচয়, দুর্নীতি বাড়িয়েছে খরচের বোঝা, বেড়েছে বিদেশি ঋণও। চলতি অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ রাখা হয়েছে 2,65,000 কোটি টাকা, যার 1 লাখ কোটি ঋণ। নতুন সরকারের পরিকল্পনা উপদেষ্টা মন্ত্রণালয়ে তার প্রথম বৈঠকে কর্মকর্তাদের তাগিদ দেন প্রকল্পের যথাযথ মূল্যায়নে। তিনি জানান, বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়াতে পাইপলাইনে থাকা দাতা সংস্থার ঋণ ছাড়ে গুরুত্ব দিতে হবে। বড় বড় প্রকল্পগুলো, এগুলোতে যে নকশা, ব্যয়, সময়সীমা, এগুলো তো একটা প্রচণ্ড ধরনের অনিয়ম আছে। এই অনিয়ম কিছুটা আমাদের অদক্ষতার জন্য, আর কিছুটা হলো ঠিকাদারদের এবং তার যোগসাজশে সরকারের অনেক জায়গায় অনেক বড় বড় দুর্নীতি আছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে বড় ধরনের সংস্কারের তাগিদ দেন উপদেষ্টা। বলা হয়, কার্যকর নীতি গ্রহণে সঠিক তথ্যের বিকল্প নেই। অর্থনীতিকে স্থিতিশীল করতে হলে জিডিপি গ্রোথ বাড়ানোর জন্য অনেক ব্যয় করার থেকে বরং যেটুকু ব্যয় করা হয় সেটুকু সাশ্রয় করে তাতে এমন প্রকল্প বাস্তবায়ন করা বা এমন কৌশল গ্রহণ করা যাতে অতি শীঘ্র কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করা। উপদেষ্টা বলেন, উন্নয়নকে টেকসই করতে দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে বাড়তি গুরুত্ব দেবে অন্তর্বর্তী সরকার। একযোগে কাজ করার মতো একটা টিম আছে আমাদের। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশকে বিভিন্ন প্রকল্পে সহায়তার পাশাপাশি এবার বাজেটে সহায়তা দেবে জাপান। সোমবার সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিনের সাথে বৈঠকে সহায়তার আশ্বাস জানান জাপান রাষ্ট্রদূত ইয়োয়ামা কিমিনোরে। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, জাপানের অর্থায়নে যেসব উন্নয়ন প্রকল্প চলছে সেগুলো চলমান থাকবে।
এছাড়া ব্যবসা বাণিজ্য বৃদ্ধিতে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। এ সময় ব্যাংক খাত, এনবিআর ও বিভিন্ন সংস্থার সংস্কারের পাশাপাশি ব্যবসার পরিবেশ উন্নয়নে পরামর্শ দেন জাপানি রাষ্ট্রদূত। প্রজেক্ট যেগুলো আছে সেইগুলো তারা অ্যাসুরেন্স চাচ্ছে। আমি বলছি এইগুলি প্রজেক্টগুলো কিছু কিছু পরে হয়তো মূল্যায়ন করবে, এখন অটোমেটিক্যালি চলবে এবং সেই ব্যাপারে তারা অ্যাসুরেন্স এবং গিভেন দ্য অ্যাসুরেন্স, এটা অলরেডি অন্য অন্য ক্ষেত্রে আমি বলেছি। এটা বাজেট সাপোর্ট দেওয়ার জন্য কিছু ওটা এখন ডিসাইড না, এখন কতগুলো প্রকল্প আমরা বলেছি যেগুলো আছে সেগুলো দ্রুত যেন অর্থের ছাড় করা হয়। বহুজাতিক কোম্পানিগুলো খাবার ও মুরগির বাচ্চায় 5,920 কোটি টাকা অতিরিক্ত মুনাফা করেছে বলে অভিযোগ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের। এতে ক্ষতি হচ্ছে প্রান্তিক খামারিদের। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি। এ সময় খামারিরা বলেন, পাশের দেশে উৎপাদন খরচ কমলেও সিন্ডিকেটের কারণে দেশের বাজারে পোল্ট্রি ফিডের দাম কমেনি। প্রতি কেজি ফিডে 15 থেকে 20 টাকা বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ তাদের। তারা আরও জানান, মুরগির বাচ্চার উৎপাদন খরচ 28 থেকে 29 টাকা হলেও বিক্রি হয় 70 থেকে 120 টাকা পর্যন্ত। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর মুরগির বাচ্চার দাম কমে এসেছে বলেও জানান খামারিরা। প্রান্তিক খামারিদের রক্ষা করতে কর্পোরেট সিন্ডিকেট ভেঙে দিয়ে পোল্ট্রি ফিডের দাম কমানোর দাবি জানিয়েছেন পোল্ট্রি অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। আমরা কারো বিরুদ্ধে নয়, আমরা সিন্ডিকেটের বিরুদ্ধে। আমরা এই সরকারের আমলে এই বৈষম্য দূর করতে হবে এবং পার কেজি পোল্ট্রি ফিডে 20 টাকা বেশি নেওয়া হচ্ছে, পার বাচ্চায় কখনো কখনো 50 থেকে 60 টাকা বেশি নেওয়া হচ্ছে। এটাকে বন্ধ করতে হবে। এদিকে সড়কে চাঁদাবাজি ও সিন্ডিকেটের দৌরাত্ম্য কমে যাওয়ায় বিভিন্ন জেলায় দাম কমলেও রাজধানীর বাজারে উল্টো চালের দাম বাড়তি। মানভেদে কেজিতে 2 থেকে 3 টাকা বাড়িয়ে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। দাম স্বাভাবিক করতে বাজারে অভিযান চালানো হবে বলে জানিয়েছে ভোক্তা অধিদপ্তর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পরিবহন খরচের অজুহাতে সারা দেশেই বাড়ে চালের দাম। জেলা শহরে সেই দাম কিছুটা কমেছে, তবে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হলেও রাজধানীতে চালের দাম কমেনি। নওগাঁয় চিকন ও মোটা চালের দাম কেজিতে কমেছে 1 থেকে 2 টাকা। জেলার চালকল মালিকরা বলছেন, সড়ক সহ বিভিন্ন স্থানে চাঁদাবাজি কমে যাওয়ায় দাম কমতির দিকে। এই চাঁদাবাজি না থাকার কারণে চাউলের কেজিতে কমপক্ষে 8 টাকা 1 টাকা হচ্ছে হ্রাস পেয়েছে, কমেছে। বস্তায় সর্বোচ্চ 50 টাকা পর্যন্ত কমেছে। তবে রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে, খুচরা পর্যায়ে প্রতি কেজি সরু চাল বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকায়, মাঝারি মানের চাল 55 থেকে 60 টাকা ও মোটা চালের কেজি 52 থেকে 55 টাকায় বিক্রি হচ্ছে, যা গেল 2 সপ্তাহের চেয়ে কেজিতে 2 থেকে 3 টাকা বেশি। বিক্রেতারা বলছেন, আগামী কয়েকদিনের মধ্যে এ দাম কমে আসতে পারে। আমি যে চালটা নিতেছিলাম 28, সেটা আগে ছিল আপনার 15 টাকা, এখন 58 টাকা, 2 টাকা কম বেশি আর কি। কমানো উচিত, এত কিছুতে কমায় নাই। মাছে আনাজে এখনো চালের দাম কমে না, মিনিকেটের দাম এখনো বাড়ছে, তবে আশা করি সামনের দিকে চালের দামটা কমার সম্ভাবনা আছে। এদিকে পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ এবং চালের বাড়তি দাম ঠেকাতে বাজারে শিগগিরই অভিযান চালানো হবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমরা যখন মনিটরিংয়ে যাই, কিছু কিছু ব্যবসায়ী যে পরিবহন খরচের কথাটা বলে, পরিবহন সংক্রান্ত যে ভাউচার, সেটা অনেক সময় তারা আমাদেরকে দেখাতে পারেন না। এটা তারা হাইড করে রাখেন। এটা একটা কালচার তৈরি হয়েছে যে পাইকারি ব্যবসায়ী খুচরা ব্যবসায়ীকে দোষারোপ করে, খুচরা ব্যবসায়ী পাইকারিকে দোষারোপ করে। এই কালচার থেকে তাদেরকে বের করার চেষ্টা আমরা করতেছি এবং আমরা আশা করতেছি চাউলের দামও কমে আসবে। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য মতে বর্তমানে সরকারের গুদামে 18,65,814 টন খাদ্যশস্য মজুদ আছে। এর মধ্যে চাল মজুদ আছে 13,52,846 টন। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্যাসের অভাবে টানা কয়েক মাস ধরে দেশের 3টি ইউরিয়া সার কারখানার উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে। এতে আসন্ন আমন মৌসুমে চাহিদা অনুসারে ইউরিয়া সারের সরবরাহ সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছেন কারখানা সংশ্লিষ্ট অনেকেই। দেশের বৃহত্তম রাষ্ট্রীয় সার কারখানা চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড CUFL কারখানাটিতে গড়ে প্রতিদিন 1000 থেকে 1200 মেট্রিক টন সার উৎপাদন হয়। তবে গ্যাস সংকটে প্রায় 9 মাস ধরে বন্ধ উৎপাদন। যান্ত্রিক ত্রুটি ছিল, গ্যাসের স্বল্পতা ছিল। এখন মোটামুটি প্ল্যান ঠিক আছে, কিন্তু গ্যাসের নিশ্চয়তা আসেনি। এই মাসে হয়তো চালু হবে। একই অবস্থা আরও 2 সার কারখানারও।
9 মাস ধরে উৎপাদন বন্ধ আশুগঞ্জ সার কারখানায়। এছাড়া 7 মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে জামালপুরে যমুনা সার কারখানা। এতে আসন্ন আমন মৌসুমে সার সংকটের আশঙ্কায় কৃষক। এছাড়া দানাদার ইউরিয়া সারের দামও বাড়ার আশঙ্কার কথা বলছেন ডিলাররা। প্রতি টনে 80,000 টাকা গচ্ছা দিতে হচ্ছে, ভর্তুকি দিতে সরকারকে। একদিকে সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে কারখানা বন্ধ থাকার কারণে কারখানা সংশ্লিষ্ট লক্ষ লক্ষ লোক বেকার হয়ে পড়ছে। এই সার কারখানাকে চালু না করা হয় তাহলে কৃত্রিম সংকট তো হবেই এবং কৃষকেরা অনেক ক্ষতিগ্রস্ত হবে। এদিকে কারখানায় উৎপাদন বন্ধ থাকায় শ্রমিক ও পরিবহন সংশ্লিষ্টরাও রয়েছেন বিপাকে। প্রোডাকশন না যাওয়াতে দেখা যায় যে সমস্ত গাড়ি ঘোড়ায় সার পরিবহনের জন্য সবসময় মোতায়েন আছে, মাসে একটা ঠিক পাচ্ছে না। অনেকদিন কাজকর্ম করে চালু করছিল, আমরা এই অর্থ এলাকার লোক ভালোভাবে চললাম, ভালোভাবে খাইলাম। এখন এই ফ্যাক্টরিটা বন্ধ করে দেওয়াতে আমাদের অর্থ এলাকার মানুষ বেকার হয়ে গেছি। দেশে বছরে 27 লাখ টন ইউরিয়া সারের চাহিদা রয়েছে, এর মধ্যে দেশেই উৎপাদিত হয় 10 লাখ টন। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থায় নতুন চেয়ারম্যান নিয়োগের পর সূচক কিছুটা কমলেও লেনদেন বেড়েছে ঢাকার শেয়ার বাজারে। ডিএসইতে প্রধান সূচক কমেছে 3 পয়েন্ট, লেনদেন হয় 807 কোটি টাকা। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে প্রায় 100 পয়েন্ট। এদিকে সোমবার পদত্যাগ করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান হাফিজ মোহাম্মদ হাসান। সোমবার লেনদেনের শুরুতে ইতিবাচক ঢাকা স্টকের সূচক। প্রথম 54 মিনিটে প্রধান সূচক বাড়ে 70 পয়েন্ট, এরপর সূচকের লাগাতার পতন হয়। দিন শেষে ডিএসইএক্স সূচক 3.14 পয়েন্ট কমে অবস্থান করছে 5775 পয়েন্টে। ডিএসইতে লেনদেন হয় 807 কোটি টাকা, আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 300 কোটি টাকার বেশি। হাতবদলে অংশ নেয়া 396টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 119টির, কমেছে 247টির এবং অপরিবর্তিত রয়েছে 30টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম গ্রামীণ ফোন, দ্বিতীয় ব্র্যাক ব্যাংক, তৃতীয় অবস্থানে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকায় প্রথম জিকিউ বল পেন, দ্বিতীয় স্ট্যান্ডার্ড ব্যাংক, তৃতীয় অবস্থানে মিডল্যান্ড ব্যাংক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 99 পয়েন্ট কমে অবস্থান করছে 16,616 পয়েন্টে। লেনদেন হয় 8 কোটি 62 লাখ টাকা শেয়ার। একরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউরোপের বাজারে কমেছে তৈরি পোশাক রপ্তানি। জানুয়ারি থেকে জুন 6 মাসে রপ্তানি হয়েছে 8.72 বিলিয়ন ইউরো, যা 2023 সালের একই সময়ের তুলনায় 4.98% কম। গত বছরের জানুয়ারি জুন সময়ে রপ্তানি হয়েছিল 9.18 বিলিয়ন ইউরো। ইউরোস্ট্যাটের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। রপ্তানিকারকরা বলছেন বিশ্বব্যাপী নানা সমস্যার কারণে রপ্তানি কমেছে। বাংলাদেশের পোশাক রপ্তানি কমার কারণ হিসেবে প্রতিযোগিতায় পিছিয়ে পড়া, উপযোগ বেড়ে যাওয়া, শ্রমিকদের মজুরি বৃদ্ধিকে উল্লেখ করেছে ইউরোস্ট্যাট। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।